Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আমরা শ্রুতিনাট্যে গল্পে ভিন্ন স্বাদের গল্পের সামগ্রী নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা একান্তভাবেই কামনা করি। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টস আমাদের চলার পথেও পাঠিও। আপনাদের সাথে এভাবেই আমরা একাত্ম হতে পারব। আসুন আমাদের সাথে কথা বলার জন্য এবং হোয়াটসঅ্যাপ করার জন্য ফোন নাম্বারগুলি শুনে নিন। 25665510, 9433522929। আজকের গল্প লজ্জাবতী, কাহিনী স্বর্ণকুমারী দেবী। অংশগ্রহণে সীমা, চন্দ্রানী, সুস্মিতা, নিলয়। পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প লজ্জাবতী, কাহিনী স্বর্ণকুমারী দেবী। বৌমা, শুনেছ শুনেছ ফুলকুমারী আসছে। ঠাকুরছি, আশ্চর্য হবারই কথা। লজ্জাবতী শ্বশুর বাড়িতে আসা অবধি কখনো এ পর্যন্ত তাকে দেখেনি। 14 বছর হলো ফুলকুমারীর বিয়ে হয়েছে। বিয়ের পর একবারও সে বাপের বাড়ি আসেনি। শ্বশুর ধনী লোক, পুত্রবধূকে এই গৃহস্থ ঘরে পাঠাতে অপমান জ্ঞান করতেন। শ্বশুরের মৃত্যুর পর তাই এতদিনে ফুলকুমারী বাপের বাড়ি আসছে। আজ কার রাধার পালা? বড় বউয়ের বুঝি? তা দেখো বৌমা, বড় মানুষের বউ একদিন পরে আসছে, যত্নের যেন কিছু কমতি না হয়। 12 বছর হলো লজ্জাবতী শ্বশুর বাড়িতে এসেছে। এমন সাদরে শাশুড়ি তার সঙ্গে কথা বলেছেন বলে তার কিন্তু মনে নেই। সে তার দিকে অর্থাৎ শাশুড়ির দিকে চাইতে চাইতে থতমত খেয়ে আঙুল কেটে ফেলল। শাশুড়ি চলে গেলেন। কাটা আঙুল জলে চুবিয়ে ধরে লজ্জাবতী ভাবতে লাগলো, আজ যে এই সুপ্রভাত এনেছে সে না জানি কিরূপ কল্যাণরূপী উষাময়ী প্রতিমা। তার আগমনে এই কঠোর অন্ধকার প্রান্তর একদিনে বুঝি প্রেমালোকে আলোকিত হয়ে উঠবে। কি আনন্দ যে হচ্ছে, হৃদয় একেবারে পরিপূর্ণ হয়ে উঠল। শুনতে পাই তার আসল নাম লজ্জাবতী নয়। সে ছোটবেলায় নাকি বড় অভিমানী ছিল। কোনো দোষ করলে পিতা মাতা যদি তাকে তিরস্কার করতেন, অমনি সে লজ্জাবতী লতাটির মতো সংকুচিত জড়সড় হয়ে পড়ত। তার ছোট্ট ফর্সা মুখখানি লজ্জায় লাল হয়ে উঠত। তার ডাগর ডাগর হাসি হাসি চোখ দুটি জলে ভরে যেত। হৃদয়ের ভাব লোকাবার ইচ্ছে হাসতে চেষ্টা করলেও অশ্রু জলে অর্থাৎ চোখের জলে এবং ম্লান হাসিতে সে এক অপূর্ব শ্রী ধারণ করত। তাই তার মা বাবা তাকে আদর করে ডাকত লজ্জাবতী। লজ্জাবতীর মা বাবা এই মধুর কোমল অভিমানের মধ্যে তার হৃদয় মাধুর্য প্রকাশিত হচ্ছে সেটা দেখতে পেতেন। তাই তাঁরা সাদরে এর সম্মান রক্ষা করে চলতেন। কিন্তু শ্বশুর বাড়িতে লজ্জাবতীর এই অকৃত্রিম বিনয় নম্রতা প্রসূত শিশু সুলভ সরল লজ্জা মাধুরী
কখনোই আদর পায়নি। কি করে হবে? সংসারে নীরবতার গীতিমাহাত্ম্য সকলের প্রাণে কি পৌঁছয়? সে তো প্রশংসার কাজ করে ঢেড়া পিটোতে জানে না, দোষের কাজ করলেও 5 রকম কথার ছলে ঢেকে নিতে পারে না। বিনা দোষে তাকে দোষী করলেও তাতে কোনো কথা না বলেই কাঁদতে শুরু করে। কিন্তু কঠোর সংসারে কোমল অশ্রুর সাক্ষ্য কজন সত্য বলে গ্রহণ করে বলুন তো? সুতরাং যে স্বভাবের গুণে লজ্জাবতী বাবা মার আদরের ছিল, সেই স্বভাবের গুণেই শ্বশুরবাড়িতে প্রতি পদে তাড়না সহ্য করে। শীতের প্রভাত, কিন্তু আজ কুয়াশা নেই। নির্মল আকাশে সূর্যের অগ্নিগোলক জ্বলন্ত মহিমায় বিরাজিত হয়ে দিক বিদিক বিভাসিত করে তুলেছে। নিদ্রাভঙ্গে লজ্জাবতী দেখল তার ঘরের দেওয়াল সূর্যের আলোয় ঝিকঝিক করছে। ভাবল কতই না জানি বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে একবার মাত্র আকাশের দিকে চেয়ে সসম্ভ্রমে সূর্য প্রণাম করে নিচে নেমে আসলো। তারপর তাড়াতাড়ি স্নান করে দ্রুত পদে রান্নাঘরে প্রবেশ করলো এবং প্রবেশ করে দেখল তার জা তখনও রান্নাঘরে আসেননি। দাসী উনুন ধরিয়ে বাটনা বাড়ছে। সে তখন নিঃশ্বাস ফেলে সুস্থিরভাবে কুটনো কুটতে শুরু করলো। এই দিন লজ্জাবতীর রান্না করার পালা নয়, বড় বউ রাঁধবেন আর লজ্জাবতী জোগাড় দেবে। তার কুটনো কোটা প্রায় শেষ হয়েই এসেছিল। সেই সময় শাশুড়ির কোমল স্বরের সম্ভাষণ তাকে আনন্দে উদ্বেল করে তুলল। অনেক দিনের পর তার স্বাভাবিক শিশু সুলভ চপলতা ফিরে এসেছে। কিন্তু যে গৃহে আসবার জন্য, অর্থাৎ এই বাড়িতে যে আসছে, যার জন্য লজ্জাবতীর এই হৃদয়ের পরিপূর্ণতা, চলুন এবার আমরা তার কথায় আসি। একে কন্যা, তাতে আবার ধনির ঘরণী, বাপের বাড়ি আসছে আবার অনেক দিনের পর। চৌধুরী বাড়ির অন্তঃপুরে আজ পর্বোৎসবের ধুম, কারো মুহূর্ত দাঁড়াবার অবকাশ নেই। বউরা রাঁধতে ব্যস্ত, দাসীগণ জোগাড় দিতে ব্যস্ত, গৃহিণী আনাগোনা ও ফরমাস করতে ব্যস্ত। ছোট ছোট ছেলেমেয়েরা বলেই চলেছে, পিসমা আসছে, পিসমা আসছে, পিসমা আসছে, এই বলে আনন্দ কোলাহল করে ছুটোছুটি করছে। এই ব্যতিব্যস্ততার মধ্যে চাকর এসে খবর দিল, দিদিমণি এইছেন গো। চাকর, দাসী, ছেলে মেয়ে, গৃহিণী সকলে উঠোনে এসে দাঁড়ালো। লজ্জাবতীও তাড়াতাড়ি হাতা বেড়ি ফেলে মার তিরস্কার না মেনে দরজার কাছে এসে উকি মারল। রান্নাঘরের কাছেই অন্তঃপুরের উঠান, একখানি বস্ত্রাবৃত পালকি, সামনে এবং পেছনে 2 জন সুসজ্জিত দারবান এবং 2 পাশে সুসজ্জিত 2 দাসী উঠোনে এসে দেখা দিল। এই রাজসজ্জা দেখে লজ্জাবতীর স্ফীত হৃদয় সহসা দমে গেল। ভাবল, ধনীর নিকট দরিদ্র তো অনুগ্রহের পাত্র, তাদের মধ্যে কি সখ্যতার সম্পর্ক, হৃদয়ের সম্বন্ধ কোনো সময় হতে পারে? কিন্তু দেখতে দেখতে এই আড়ম্বরের মধ্যে যখন সামান্য সাজে, সামান্য বেশে এক হাস্যময়ী, প্রফুল্লময়ী, অসামান্য রমণী আবির্ভূত হয়ে দাঁড়ালেন, তখন নিমেষে তার বিরস ভাব দূর হলো। হৃদয় এই উত্তাল আনন্দ তরঙ্গে তরঙ্গিত হয়ে উঠল। মা ফুলকুমারীর হাত ধরে উপরে নিয়ে গেলেন। লজ্জাবতী তার আনন্দ উচ্ছ্বাস নিয়ে আবার রান্নাঘরে ঢুকলো। ঢুকেই খানিকটা হলুদ নিয়ে বড় বউয়ের পিঠে লাগিয়ে দিল। বড় বউ তো রেগে আগুন। বলি, ও আবার কি শখে বানালো? কাজের সময় ওসব ন্যাকামি ভালো লাগে না। কি হাসি পেয়েছে! ভেলা আদুরে পানা শিখেছি। আদুরে গিয়ে ফলাতে হয়, বাপের বাড়ি গিয়ে ফলাস।
আমাদের ওসব ভালো লাগে না বলে দিলুম, এখন যা তো। এই কথায় লজ্জাবতী খুবই কষ্ট পেল, কেঁদে ফেলল, তবুও হাসি থামাতে পারল না। আর লুকিয়ে একতরফা দেখা নয়, এবার চোখে চোখ মিলন। বউরা সব রান্না বান্না, ক্ষীর, নবমী, দই, দুধ, ফল, মিষ্টি সাজিয়ে গুজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। মা মেয়েকে নিয়ে খাওয়ার জায়গায় আসলেন। আহারের এইসব সরঞ্জাম দেখে ফুলকুমারী বড় বউকে জিজ্ঞাসা করলো, কি করেছিস লো, এত কেন? আমি কি গুরু ঠাকুর নেছি নাকি? তা নইলে একদিন পরে বাপের বাড়ি আসিস, এখন খেতে বসতো, রান্না যেন নিন্দে না হয়। পাতে পড়ে থাকলেই বুঝবো রুচলো নে। আহালো, মরে যাই, আমি কি রাক্ষস নাকি? ও ও কে বড় বউ, ও কে রে? মা তার উত্তর স্বরূপ বললেন, তা জানিস নে পুলি, ও তো ছোট বউ, কি করে জানবি বল? শ্বশুর পোড়ার মুখো হেমের বিয়েতেও তো তোকে একবার পাতালে নে, এত করে বললুম, তা এক বেলাও না। এমন জানলে কি অমন ঘরে মেয়ে দিই? ফুলকুমারী এর মধ্যে ছোট বউয়ের কাছে এসে বলল, এই আমাদের ছোট বউ, দেখিল, দেখি, মুখ খোল। ও মা, বেশ বউ হয়েছে। দাদা দেখছি ছবির মতো বউ এনেছে। বাহ, বেশ 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 বেশ। ছোট বউয়ের দিকে চেয়ে হাসতে হাসতে ফুল এই কথাগুলো বলল। ছোট বউ হেসে মুখ হেঁট করে ঘিয়ের বাটি ভাতের থালার কাছে আরও একটু সরিয়ে রাখল। কাজকর্ম শেষ করে বিকেলে লজ্জাবতী ওপরে উঠছে। ফুলকুমারীকে আর একবার দেখবার জন্য সে তৃষিত। ফুলের সেই প্রফুল্ল ভাব, সহাস্য দৃষ্টি, সাদর মধুর কথা সমস্তক্ষণ তার মনে তরঙ্গ তুলছে যেন। লজ্জাবতী নতুন বউয়ের মতো সলজ্জ আগ্রহে ঠোঁটের মৃদু হাসি চেপে ধীরে ধীরে দোতলার সিঁড়িতে এসে দাঁড়িয়ে দোতলায় উঠতে যাবে, এমন সময় পুঁটু রানী এসে বলল, মা, আমার ফুল কাটে ফিতে দে, পিসিমা চুল বেঁধে দে। লজ্জাবতী সহসা স্বপ্ন রাজ্য থেকে একদম মাটিতে এসে পড়ল যেন। বিস্মিতভাবে বলল, সে কি, তোর ফুল কাটা তো আমি রাখিনি। রাখিস নাকি? সেই যখন তুই কুটনো কুটছিলি আমি তোর কাছে রেখে এলুম। কই, আমি তো জানি নে, আমাকে তো বলে আসিসনি। মেয়ে বলে আসেনি সেটা ঠিক, কিন্তু মা যে তুলে রাখেনি সেটা তো আর তার দোষ নয়। সে মুখ ঝামটা দিয়ে বলল, কাছে রেখে এলুম, তা তার আবার বলবো কি? শীঘ্র আমার দড়ি কাটা দে। লজ্জাবতী নিজের দোষটাই মনে মনে মেনে নিল। তাকে আর কিছু না বলে গয়না খুঁজতে আবার নিচে নামল। আর ফুলকুমারীকে দেখতে যাওয়া হলো না তার। এদিকে দাসী এসে গৃহিণীকে বলল, দিদিমণি বিছানা করে দিয়ে এনু, তা গায়ে নেপ কি দেব, একটা দাও। ফুলকুমারী তখন বড় বউয়ের ঘরে তার সঙ্গে গল্প করছিল। গৃহিণী একাই ছিলেন। দাসীর কথায় তিনি তার তলপি তলপা খুঁজে একটা ভালো লেপ পেলেন না, সবই ছেঁড়া ছেঁড়া। পাতা চলে, কিন্তু বড় মানুষের বউকে গায়ে দিতে তো দেওয়া যায় না। গৃহিণী ভাবলেন, তারপরে বললেন, দেখ, আজ তো হেম পশ্চিমে যাবে, ছোট বউয়ের গায়ের নেপটা ফুলির বিছানায় দেগে, আর একটা আমি বেঁচে রাখি, এসে তখন ছোট বউয়ের জন্য নিয়ে যাস। যে আগে। দাসী চলে গেল। খানিক পরে এসে বলল, এমন অগোচালে বউ দেখিনি বাবা। পুটুরানি গয়না রাখতে দিয়েছিল, তা হাইরে নেগেছে। তাই আর বলতে পেনু না, আপনি নেপটা নিয়ে দিদিমণি বিছানায় রেখে এনু।
ও মা গো, বলিস কি, গয়না আইরেছে? কি গয়না? কি আবার মাথার ফুল গো, মাথার ফুল। দেখো মা, আমায় শেষে দোষ দিওনি। তোমরা সব হারাবে আর আমরা গরিব মানুষ যেন মারা না যায়। দেখো বাবা। গৃহিণী এই খবরে তো রেগে আগুন। আজ আনন্দের দিন, মেয়ে ঘরে এসে আর কিনা পোড়ামুখী বউ গয়না আইয়েছে, সর্বনাশ করে বসলো। তিনি প্রথমে বড় বউয়ের ঘরে এসে খবর দিলেন, শুনেছিস ছোট বউ গয়না হারিয়েছে? এই সেদিন চেলির কাপড় কান হারালে, আবার আজ এই কীর্তি। এমন উড়নচণ্ডী বউ বাপু, আমি আর কি বলবো। ফুল বলল, আহা মা, তা বউ তো আর ইচ্ছে করে হারায়নি। ফুলকে তার পক্ষ নিতে দেখে মায়ের রাগ আরো দ্বিগুণ বেড়ে উঠল। তিনি বললেন, দেখ ফুলি, তুই তো আর বউয়ের গুণ জানিস নে, তাই ও কথা বলছিস। দিন কতক থাক, তখন বুঝবি। দেখতে মুখখানি অমন, পেটে পেটে অনেক দুষ্টুমি, ইচ্ছে করেই হাইরেছে। আর গয়না তোর যাবে নে, লাগে টাকা দেবে গৌরী সেন। তুই আজ বাড়ি এসেছিস, তাই ইচ্ছে করেই অলক্ষণ করেছে। আচ্ছা আচ্ছা, দেখে আসি ব্যাপারটা কি হয়েছে। চলো একবার দেখে আসি। তিনজনে মিলে তখন ছোট বউয়ের সন্ধানে বেরোলেন। বেশি দূর আর যেতে হলো না। ছোট বউ নিচের সব ঘর খুঁজে ওপরে উঠছিল। বারান্দায় দাঁড়াতেই শাশুড়ির তীব্র স্বর তার কানে পৌঁছলো। বলি, ও বড় মানুষের ঝি, কি গয়না আবার হারিয়েছিস? বাড়িতে আর লক্ষ্মী রইল না গো। পরের বাড়ি মেয়ে পাঠানোই বা যাবে কি করে? শ্বশুররা যখন বলবে আমাদের গয়না কি হলো, তখন লজ্জায় মুখ কালি হয়ে যাবে না? ওর শ্বশুর বাড়ির গয়না নয়, আমার বাবা আমাকে যে ফুল দিয়েছিলেন তাই পরে দিয়েছিলাম। বটে, তোমার বাবা তোমায় যা দিয়েছেন তাই হারিয়েছো। তা আমরা কথা কয়েছি, ঘাট হয়েছে বাপু। দোষ করলে কথা কইতে হয়, তা কথা কইলে অমনি বাপের বাড়ি তুলো না। দেখলি দেখলি বাচ্চা ভুলি, দেখ দেখ, একবার তোর মায়ের অপমানটা দেখ। তা হলেই বা বাপের বাড়ির গয়না, জিনিসটা তো হারালো। হারাক হারাক, সব যাক, আমাদের আর কথা কই কাজ কি? বলবো কি, হরিমোহন ঘোষের মেয়ে আমি, তাই অমন নিয়ে ঘর করছি। নইলে আর কেউ হলে বাপ বাপ বলে ডাক ছাড়তো। আয় বাচ্চা, আয় ফুলি, তোরা কেউ কথা কোস নে। শাশুড়ি চলে গেলেন। ঘরে গিয়ে সেই কথা নিয়েই গুলজার চলতে লাগলো। ছোটবাবু সেদিন কোথায় নেমন্তন্নয় গেছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে মার কাছে বিদায় নিতে গিয়ে সেই সব কথা তার কানে উঠল। মা নানা কথা বলার পর বললেন, বাচ্চা, তোদের তো এখন ঘর সংসার হয়েছে, আমাকে তো আর দরকার নেই। আমাকে কাশি পাঠিয়ে দে। এখান থেকে সব অপমান আমার আর সয় না। ছোটবাবু ছোট বউয়ের ব্যবহার শুনে অত্যন্ত বিরক্ত হলেন। গোলযোগের আর কি দিন ছিল না। আজ বিদেশে যাবার দিন এই যত সব হ্যাঙ্গাম। তিনি তো ঘরে গিয়েই ছোট বউকে বকতে লাগলেন। কেবল বকলেই তো রক্ষা ছিল। বললেন, আমি আর এরূপ গোলযোগ সইতে পারি না, এই চললাম, আমি আর ফিরবো না। স্বামীকে যদি লজ্জাবতী সব খুলে বলে তো এতটা কিছুই হয় না, কিন্তু স্বামীর কঠোর বাক্যে তার মন এত কাতর হয়ে উঠল যে মুখ দিয়ে কথা ফুটল না। বিদায় দিনে এরূপ স্নেহ সম্ভাষণ জানিয়ে স্বামী যখন চলে গেলেন, তখন লজ্জাবতী বিছানায় পড়ে কাঁদতে লাগলো। তাছাড়া তার আর উপায় কি, যেরূপ স্বভাব নিয়ে সে জন্মেছে। 14 বছর পরে ফুলকুমারী বাপের বাড়িতে এসেছে। তাই নিজের বাড়ি হয়েও এ বাড়ির সবকিছুই যেন তার নতুন লাগছে। মায়ের সে শ্রী নেই, সৌন্দর্য নেই। তিনি এখন বৃদ্ধা। বড় বউ এখন গৃহিণী। দাদারা সব বড় হয়েছেন, আর ঘরে ঘরে নতুন নতুন ছোট ছোট ছেলে মেয়ের মুখ। সবাই তার কাছে নতুন,
আর সবচেয়ে বেশি নতুন লজ্জাবতী এবং তার প্রতি বাড়ির সবার ব্যবহার। সে যেন ছাই ফেলতে ভাঙা কুলো। তাকে যা বকছে, মা বকছে, স্বামীও বকছে, মেয়েও বকছে, এমনকি দাসীরা পর্যন্ত বকছে। লজ্জাবতীর কি দোষ? কোনো দোষ আছে কি না সেটা কেউ ভেবেই দেখছে না। লজ্জাবতীও কখনো নিজের দোষের প্রতিবাদই করছে না। ফুলকুমারী অবাক হয়ে গেল। তার মনটা যেন একদম ভেঙে পড়ল। সে ছোট বউয়ের পক্ষ নিয়ে মাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু দেখলো বৃথা চেষ্টা। মা তাতে আরো বেশি রেগে যাচ্ছেন। এদিকে নিষ্ফল হয়ে সে সন্ধ্যার পর লজ্জাবতীর ঘরে গেল, যদি কোন রূপে তাকে একটু সান্ত্বনা দেওয়া যায়। ঘরের দরজায় এসে দেখল দাদা রুষ্ট স্বরে তাকে বকছে। ফুলকুমারী ভিতরে না গিয়ে সেখানেই দাঁড়ালো। তখনই প্রায় দাদাকে ঘরের বাইরে আসতে দেখে ফুলকুমারী বলল, দাদা, বউকে বকছো, আমি তো বউয়ের কোনো দোষ দেখছি না। দাদা সহসা দাঁড়িয়ে বললেন, তবে দোষটা কার? দেখো, দোষ যদি ধরতে হয় তো পটু রানীর, আর নইলে দোষ তো কারুরই নয়। সে যদি বউকে গহনার কথা বলে তাহলে তার চুরি যায় না। কিন্তু মায়ের মুখের উপর অমন চোপা কি দরকার ছিল? দাদা, সেটা চোপা নয়। দেখো, মা যদি বুঝে দেখতেন তাহলে তো রাগ করতে পারতেন না। তবে কি জানো, এখন বুড়ো হয়েছেন, এক বুঝতে আর এক বুঝে বসেন। কিন্তু তাই বলে দাদা তুমি ভুল বোঝো না। কি হয়েছে বলি, শোনো। কি কথার পর লজ্জাবতী মাকে কি বলেছিল ফুলকুমারী তখন সমস্ত বৃত্তান্ত বলে দাদাকে জিজ্ঞাসা করল। এতে ওর কি দোষ পেলে? না। তবে ভেবে দেখো দেখি, বিনা দোষে তুমি পর্যন্ত অমনি করে বকলে, ওর কেমনি কষ্ট হয় বলো দেখি। তোমার আবার আজ বিদেশ যাবার দিন, ওকে বকে যাচ্ছ, তোমাকে একটু মায়া হয় না দাদা? দাদা আর কিছু না বলে ঘরে এসে বিছানাতে দেখলেন লজ্জাবতী কাঁদছে। কাছে গিয়ে বসলেন, বললেন, লজ্জাবতী, তুই কি চিরকাল লজ্জাবতী হয়ে থাকবি? এতক্ষণ সব খুলে বললেই তো আমি বুঝতাম তোর দোষ নেই। যা হয়েছে হয়েছে, তা ভুলে যা। ভুলে যা লক্ষ্মীটি, আর কখনো তোকে বকবো না, আমায় মাফ কর। স্বামী চলে গেছেন। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, কিন্তু লজ্জাবতীর ঘুম আসছে না। গভীর কষ্টের পর স্বামীর প্রেমাদর পেয়ে কৃপণের মতো সে তা এখনো আস্তে আস্তে উপভোগ করছে। এক একবার তার আশ্চর্য মনে হচ্ছে, স্বামী সব কথা কি করে জানলেন, কে বলল? সহসা লজ্জাবতী চমকে উঠল। ফুলকুমারী তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে। এই বউ, বউ, এখনো বিছানায় যাসনি? ঠাকুরজি, তুমি এখনো শোনি? আমি শুয়েছিলুম, বিছানা থেকে উঠে তোকে দেখতে এলো। দাঁড়া দাঁড়া, প্রদীপটা কাছে আনি। ভালো করে মুখ দেখা যাচ্ছে না। তোর না ভাই 12 বছর বিয়ে হয়েছে? আচ্ছা, তখন কি তুই এর চেয়েও ছোট ছিলিস? তোকে এখন কেমন ছোট দেখতে, মনে হয় যেন কোনে বউটি। তা তুই অমন কেন ভাই? কেমন? যেখানে তো দোষ নেই সেখানেও কথা কোস নে। কথা কইতে গিয়ে দেখেছি উল্টো হয়। কে জানে আমি কি রকম করে বলি, সবাই না ভুল বোঝে। দাদাও কেন? আমি যে দাদাকে বুঝিয়ে বলতে তো তিনি সব বুঝলেন। তবে ফুলকুমারী তার পক্ষ নিয়ে স্বামীকে সব বলেছে, তার জন্যই যে সে স্বামীর আদর পেয়েছে। কৃতজ্ঞতায় লজ্জাবতীর চোখ জলে ভরে উঠল। সে বলল, তিনি কিছু বললে আমার
তো কোনো কথা মুখ ফুটে বলা হয় না। বুঝেছি। না না, তা ঠিক না। তো তবে তিনি বিরক্ত হয় না, তারপর আর কিচ্ছু জিজ্ঞাসাই করেন না গো। হায় রে আমার অভিমানিনী, কে জানে ভাই তোকে সবাই বকে কি করে, কি করে যে তোর ওপর রাগ করে কি জানি। দিন কত পরে তুমিও বলবে, দেখবে আমার উপর না রাগ না করে কোনো কেউ থাকতেই পারে না। কখনো না। আর যদি দোষ করি তাহলেও না। তোকে যে সকলেই বকে, আমি আবার কোন প্রাণে বকবো বল? তাও হয় নাকি কখনো গো? আয়। আনন্দ সজল নেত্রে কিছুক্ষণ পরে ফুলকুমারী চলে গেল। বউ বিছানায় গেল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। সে রাত্রির সমস্ত ঘটনা, স্বামীর আদর, ফুলকুমারীর সস্নেহ বাক্য, অকৃত্রিম সখিত্ব ভাব তার মস্তিষ্ক আলোড়িত করতে লাগলো। সুখের চিন্তায় উত্তেজিত হয়ে সমস্ত রাত সে জেগে কাটালো। ভোরবেলা উঠতে গিয়ে দেখলো মাথা বড় ঘুরছে। আবার সে শুয়ে পড়ল। ফুলকুমারী সকালে ঘরে এসে বউকে তখনও বিছানায় দেখে মশারির দরজাটা একটু খুলে উকি মারল। লজ্জাবতী তখন তাড়াতাড়ি উঠে বসল। লজ্জাবতীকে নিতান্ত বিবর্ণ ক্লান্ত দেখে ফুলকুমারী বলল, এই বউ, বউ, হ্যাঁ রে তোর অসুখ করেছে নাকি? অমন কেন দেখাচ্ছে? না না কিছু না। কিন্তু তুই যে কাঁপছিস, শীত করছে, গা কাপড় দে না। আমার নেপটা কই দেখছি না তো। ও মা, সারা রাত নেপ না গায়ে দিয়ে অমনি কাটিয়েছিস কেন? তোর নেপ কোথায় গেল? জানি নে, ঝি বুঝি শুকোতে দিয়েছিল, তুলে দিতে ভুলে গেছে বোধহয়। সত্যি বউ, তুই এখন উঠিস নে, শুয়ে থাক। তোর কপালটা গরম গরম মনে হচ্ছে। এখন শুয়ে থাকলে কি চলে ঠাকুরজি? ও কিছু না, একটু মাথা ধরেছে, স্নান করলে সেরে যাবে এখন। কেন কেন চলবে না শুনি? আজ বুঝি তোর রাঁধার পালা? ও তো অসুখ করলেও বুঝি পালা রাখতে হবে নাকি? আমি রাঁধবো এখন, তুই ঠাকুরজি খেপেছ নাকি? কেন? সত্যি আমার কিছু হয়নি গো। হ্যাঁ, আমার মাথা কাশ, তুই শো। এমন সময়ে দাসী একটা লেপ এনে বিছানায় ফেলে বলল, তোমার নেপ্রই না গো, কাল আনতে ভুলে গেছিনু। তা উনুন বয়ে যাচ্ছে, আজকে রান্না বান্না করতে হবে না? চলো চলো, যাচ্ছি যাচ্ছি। দাসী গেল। ফুল বলল, আমার কথা রাখবি না? তবু রাঁধতে যাবি? ঠাকুরজি তুমি রাঁধবে, সে কি করে হবে বলো দেখি। কেন, তাতে কি হয়? তবে কি আমি তোরা এত পথ? না না, বেশ শোনো না ঠাকুরজি, তা নয়, কিন্তু মা না তাহলে খুব রাগ করবেন গো। তিনি ভাবেন তার সঙ্গে বোঝাপড়া সে আমার। তুই শো দেখি। ছি 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 ছি, তাও কি হয় ঠাকুরজি? না গো না, সে কোনো মতে হবে না গো। কোনো মতে হবে না তো? হ্যাঁ। বেশ, তুই রাঁধলে আমি কিন্তু সে রান্না খাবো না, এই বলে দিলুম। ঠাকুরজি যেওনি, ঠাকুরজি ঠাকুরজি। কিন্তু ফুলকুমারী আর ফিরল না। লজ্জাবতী আর পারল না। সে তার মাথা ঘুরছে, সে অবস্থাতেই শুয়ে পড়ল কোনো রকমে। এখনো একদিন যায়নি, তার মধ্যে ঠাকুরজিও তার উপর রাগ করলো। এই ভেবে লজ্জাবতী কেঁদে আকুল। সে বুঝল যে এ রাগ ঠাকুরজির স্নেহপ্রসূত, কিন্তু তবুও রাগ তো করলো। দুঃখে অভিমানে কাঁদতে লাগলো লজ্জাবতী, আর ভাবলো তার মরণ হয় না কেন। লজ্জাবতী খানিক পরে নিচে রান্নাঘরে এসে দেখলো ফুলকুমারী
উনুনে হাঁড়ি চড়িয়ে বড় বউকে রান্না সম্বন্ধে নানা রকম প্রশ্ন করছে, আর বড় বউ কুটনো করতে করতে হেসে উত্তর দিচ্ছেন। ফুলকুমারীর বাঁ হাতের উনুনে ডালের হাঁড়ি বসানো আর ডান দিকের কড়ায় তেল ফুটছে। ফুলকুমারী জিজ্ঞাসা করলো, বৌলু, ও তেল যে চড়বড় করে এলো, এখন তরকারিগুলো দিই, বল। বলি, তোমার অমন কাজ না করলেই কি নয় ঠাকুরজি? চরবরানি আগে থামুক, তারপর দেবে কোন। ওইলো, ও বউ, ডাল উঠলো। কি করি? আয় 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 আয়। এই যে আমি আসছি ঠাকুরজি, আমি এসে গেছি। লজ্জাবতী আস্তে আস্তে ডাল উথলে উঠল, খানিকটা ফুলকুমারীর পায়ে গিয়ে পড়ল, পা পুড়ে গেল ফুলকুমারীর। তার জ্বালা ভোগ করলো যেন লজ্জাপতি। এই ঘটনায় সে একদম ব্যথায় ব্যথিত হয়ে পড়ল। শুকনো মুখে তাড়াতাড়ি ফুলকুমারীর শুশ্রূষা শুরু করতে লাগলো লজ্জাবতী। এমন সময় শাশুড়ি এসে উপস্থিত হলেন। এসে গালে হাত দিয়ে বললেন, ও মা, তাই তো, সত্যি ফুলকুমারী রাজ্যে আমার বিশ্বাসই হয়নি। ও বাবা, আবার পা পুড়িয়ে ফেলেছে। বলি, সব রাজার জিরা ননদ তো 2 দিন মাত্র থাকতে এসেছে, তাকে না পুড়িয়ে কি শান্তি হচ্ছিল না? আমি তো সেই অবধি বারণ করছি, তা ঠাকুরজি শুনলে তো। কি করব, ছোট বউয়ের অসুখ করেছে, সে পারছে না। আমি ভাবছি, তোর কেন আশা বাপু? কত শখ, ছোট বউয়ের অসুখ করেছে তাই উনি রাত দিয়েছেন। দেখ পুলি, আমি আজ মাথা খুঁড়ে মরবো বলে দিচ্ছি। এদিকে আয় আয় বলছি। মাইরি, এমন বউ তো আমি বাপের জন্ম দেখিনি। না মা, আমি শখ করে রাঁধতে এসেছি। আমি এই ডাল তরকারিটা রেঁধে যাচ্ছি, তুমি যাও। ও, তুমি রাঁধবে আর বউরা পায়ের উপর পা দিয়ে বসে থাকবে? আয় বলছি, উঠে চলে আয় ফুলি, নইলে আমি রক্ষে রাখবো নি। কেন? এই বলে হেসেলে উঠে ফুলির হাত ধরে হড় হড় করে টেনে নিয়ে চলে গেলেন শাশুড়ি। সমস্ত বেলা ধরে তাকে এমন চোখে চোখে রাখলেন যে ফুলকুমারী আর লুকিয়েও রান্নাঘরের দিকে আসতে পারল না। লজ্জাবতী তার অসুস্থ শরীর নিয়ে নিস্তব্ধে রাঁধল, কিন্তু রান্নার পর ঘরে এসে সেই যে শুয়ে পড়ল, আর উঠবার সামর্থ্য রইল না। বড় বউ ফুলকুমারীর ভাত বেড়ে ওপরে নিয়ে আসলো। পুটুরানী পিসিমাকে ডাকলো, পিসিমা, ভাত এনেছে, খাও গো। মা মেয়েকে সঙ্গে করে খাবারের স্থানে এসে ছোট বউকে না দেখে বললেন, রাজাজির বুঝি আর এদিকে আসতে নেই? পুটুরানী বলল, মায়ের যে বড় অসুখ করেছে, সে শুয়ে পড়েছে। সব ভান, কাজের নামে অমনি অসুখ। তার অসুখের কথা শুনে ফুলকুমারীর বুকটা ধড়াস করে উঠল। বুঝলো বিশেষ অসুখ না হলে তো এখানে সে আসতোই। ফুলকুমারী বলল, না মা, সকাল থেকে তার অসুখ করেছে, রেঁধে ভালো করেনি, একটা বাড়াবাড়ি না হয়? বটে, অমনি বাড়াবাড়ি হলো। একটু বুঝি মাথা ধরেছে আর পড়ে আছে। গেরস্তের বাড়ি, অত বড় মানুষই করলে চলে না। ফুলকুমারী আর কিছু না বলে খাবারের পর লজ্জাবতীর ঘরে গেল। মাও গেলেন তার সঙ্গে। লজ্জাবতীকে দেখে শাশুড়ির জ্ঞান জন্মালো যে সত্যি লজ্জাবতী অসুস্থ। ফুলকুমারী তার কপালে হাত দিয়ে দেখলো এবং বলল, বাবা, এ তো আগুন যে, বউ শীতে কাঁপছে। কই, নেপটা আবার কোথায় গেল? কাল তো বউর বিছানায় মোটেই নেপ ছিল না। সারা রাত শীতে সারা হয়ে আসলে অসুখটা হয়েছে। বলি, ও বড় মানুষের ঝি, একটা নেপ দিয়েছিলুম, তা ফেরত দেওয়া হয়েছে। গেরস্ত ঘর, একদিন কি নিজের ভালো নেপটা নইলে চলে না? না হয় ননদকেই গায়ে দিতে দিয়েছিলুম, তার জন্যে একেবারে অসুখ বাঁধানো। লজ্জাবতী জানতই না যে শাশুড়ি তার লেপের পরিবর্তে অন্য লেপ তাকে দিয়েছেন। সুতরাং সকালে রান্নাঘরে যাবার সময় বিছানা তুলতে গিয়ে ছেঁড়া লেপখানা দেখে লজ্জাবতী ভাবল যে দাসী লেপটা বদল করে এনেছে, তাই পুটুরানীকে দিয়ে লেপটা ফেরত পাঠিয়ে দিয়েছিল।
ফুলকুমারী বলল, সে যা হোক, এখন একটা নেপ পাঠিয়ে দাও দেখি। শাশুড়ি চলে গেলেন। ফুলকুমারী লজ্জাবতীর সেই করুণ কাতর মুখের দিকে ব্যথিত দৃষ্টিতে চেয়ে বলল, কেন আমি জোর করে রাঁধলুম না? তাহলে তার অসুখ বাঁধত না। লজ্জাবতীর চক্ষু অশ্রুপূর্ণ হয়ে উঠল। সে বলল, না গো, আমার রেধে অসুখ করেনি। বলো দিদি, তোমার আর আমার উপর রাগ নেই? তুমিও ভাই আমার উপর রাগ করলে? আমি আর কখনো রাগ করবো না। বল ভাই, তুই কিচ্ছু মনে করবি না, বল বল ভাই। লজ্জাবতী কোনো কথা বলল না। তার মাথা ফুলকুমারীর বুকে রেখে গভীর প্রশান্ত সুখে সে কাঁদতে লাগলো। প্রাণে প্রাণে এক হয়ে দুজনে চোখের জলে মিলে গেল। বুঝিবা লজ্জাবতীর কাঁদবার স্বাদ মিটল। এরপরে সে আর কাঁদল না। স্বামী যে কথা দিয়েছিল, ফুল যে কথা দিয়েছিল, তা ঠিক হলো। আর লজ্জাবতীকে তাঁদের বকতে হলো না। কয়েকদিনের মধ্যেই লজ্জাবতী রোগ শয্যা থেকে একেবারে চিতা শয্যায় শয়ন করল। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, হায় রে আমার পোড়া কপাল, গেল গো, নিজে দোষে প্রাণটা কোয়ালে। রাগ করে নেপটা গায়ে দিলে না গো, রাগ করে বললে না যে অসুখ করেছিল। দাসী, চাকর, যা সকলেই এই ধুঁয়ো ধরতে লাগলো, কাঁদতে লাগলো। কেবল একটি গভীর শোকক্লিষ্ট অনুতপ্ত হৃদয় তাদের সঙ্গে যোগ না দিয়ে নির্জনে মর্মান্তিক দুঃখের অশ্রু বর্ষণ করে মনে মনে বলল, কি করলাম? কেন তাকে উপর রাগ করলাম? বুঝিবা সে অভিমানেই চলে গেল। বুঝি আমি তাকে মারলাম। একবার মুহূর্তের জন্য ফিরে আয় দিদি, একবার প্রাণ ভরে আদর করে নি। আয় রে আমার আদরের ভিখারিনী, তোকে কেউ আদর করে নাই, আমিও করলাম না। জীবনে জীবনে এ দুঃখ আমার মর্মে মর্মে বিঁধে থাকবে। ফিরে আয় দিদি, ফিরে আয়, ফিরে আয় দিদি। শুনছিলেন লজ্জাবতী, কাহিনী স্বর্ণকুমারী দেবী। অংশগ্রহণে শাশুড়ি এবং বড় জা সীমা, ফুলকুমারী, দাসী চন্দ্রানী, লজ্জাবতী, কুটুরানী সুস্মিতা, ছোট ছেলে এবং চাকর নিলয়, গল্প বিবরণে সুস্মিতা, পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শ্রুতিনাট্যে গল্প।